গোপালগঞ্জ অনলাইন স্কুল থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামণিরা, অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন, সকলের আন্তরিক শুভ কামনা নিয়ে আমি শুরু করছি আজকের পাঠদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। সোনামণিরা, ঈদ কেমন কাটলো তোমাদের? নিশ্চয়ই আনন্দে কেটেছে। ছুটি খুব আনন্দের সাথে উপভোগ করেছো। যা হোক, ছুটির শেষে আবার লেখাপড়া শুরু হলো। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাংলা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে? আচ্ছা, ছোট্ট সোনামণিরা, পাঠে যাবার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শুভ্রা হালদার, সহকারী শিক্ষক, 129 নম্বর মধ্য বাগানোত্তর পাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আমার পরিচয় তো জানবে। চলো তাহলে পাঠ শুরু করি। আর পাঠে যাবার আগে চলো আমরা মজার কিছু একটা করি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা শব্দের খেলা। দেখো কি মজা করে আমি খেলছি। তোমরা এটা নিজেরাও করতে বা বন্ধুদের সাথেও মিলে এই খেলাটা খেলতে পারো। চলো তাহলে শুরু করছি। আমি নিয়মটা প্রথমে বলে দিচ্ছি। আমি একটা শব্দ লিখব এবং শব্দের শেষ বর্ণটা দিয়ে আরেকটি শব্দ লিখব। এভাবে করে চালিয়ে যাব। ঠিক আছে? দেখো তাহলে, আমি প্রথমে একটি শব্দ লিখলাম গোলাপ। গোলাপ তোমাদের সকলের নিশ্চয়ই প্রিয় ফুল। গোলাপ। বন্ধুরা, এর শেষ বর্ণটি হচ্ছে প। শেষ বর্ণটি হচ্ছে প। এখন কি করতে হবে জানো? প দিয়ে আরেকটি শব্দ তৈরি করতে হবে। চটজলদি চিন্তা করে নাও তো। আচ্ছা, আমি লিখছি, আমার যা এখন মনে আসছে, আমি লিখছি পলাশ। আমি লিখলাম পলাশ। আচ্ছা, এরপরে বলো তো, শেষ বর্ণটি হচ্ছে তালব্য, তাই না? তাহলে তালব্য দিয়ে আমাকে আরেকটি শব্দ তৈরি করতে হবে। আচ্ছা, আমি তৈরি করলাম শাপলা। কি তৈরি করলাম? শাপলা। দেখো কি মজার। এখন এই ল দিয়ে আমাকে আরেকটি শব্দ তৈরি করতে হবে। ল দিয়ে আমি তৈরি করলাম লাল, তাই না? এভাবে করে এখন এই ল দিয়ে আবার আরেকটি শব্দ তৈরি করতে হবে। এভাবে করে খেলাটা চালিয়ে যেতে হবে। মজা না? আচ্ছা, ছোট্ট সোনামণিরা, এই খেলাটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব অথবা একা একাও খেলতে পারো। এতে কি হবে বলো তো? তোমার শব্দ ভান্ডার অনেক বৃদ্ধি পাবে, নিজেরও আনন্দ কাটবে। যাই হোক, আমরা একটু মজা করে নিলাম। ছোট্ট সোনামণিরা, তাহলে এবারে আমরা পাঠে চলে যাই। পাঠে যাবার আগে আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো। ঠিক আছে? তোমরা এই ছবিটার দিকে ভালো করে তাকাও। কি দেখতে পাচ্ছ বলো তো? একটু চিন্তা করো। দেখো, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো লোক, ছেলে মেয়ে, তারা কি করছে? মিছিল করছে। কোন একটা আন্দোলনের ছবি, তাই না?
তারা কোনো একটা দাবির জন্য, তাদের প্রাণের দাবির জন্য তারা কি করছে? আন্দোলন করছে, মিছিল করছে, তাই না? এবং নিচে দুইটা তোমাদের মধ্যে দুটো ছোট্ট সোনামণি, তারা একটা প্লাকার্ড নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? আর এখানে তারা যে ব্যানার নিয়ে আছে তাতে লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? তারা ভাষার জন্য একটা আন্দোলন করছে, তাই না? ছোট্ট সোনামণিরা, রাষ্ট্রভাষা বাংলা চাই, অর্থাৎ বাংলা ভাষার জন্য তারাই আন্দোলন করেছে, তাই না? এটাই আমরা ছবি দেখে বুঝলাম। চলো তাহলে আজকে আমরা ভাষা নিয়ে খুব সুন্দর একটা কবিতা পড়ব, ঠিক আছে? তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা, তোমাদের বাংলা বইয়ের 53 পৃষ্ঠা খুলে দেখো। এখানে তোমরা এরকমই একটি ছবি দেখতে পাবে। ছোট্ট সোনামণিরা, 1952 সালে ভাষার জন্য কিছু ছাত্র আন্দোলন করেছিল। তাদের দাবিতে রাষ্ট্রভাষা বাংলা হয়েছিল। আজ আমরা সেই বাংলা ভাষায় কথা বলি, আমাদের মনের ভাব প্রকাশ করি। এই নিয়েই আজকের আমাদের এই কবিতা। তো আমাদের কবিতার নাম মোদের বাংলা ভাষা। কবিতার নাম মোদের বাংলা ভাষা, লিখেছেন সুফিয়া কামাল। আমি কবিতার নাম এবং কবির নাম লিখছি, তোমরা খেয়াল করো। মোদের বাংলা ভাষা। মোদের বাংলা ভাষা। তাহলে আমাদের কবিতার নাম কি? মোদের বাংলা ভাষা, এবং লিখেছেন সুফিয়া কামাল। দেখো, সুফিয়া কামাল। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের কবিতার নাম মোদের বাংলা ভাষা, লিখেছেন সুফিয়া কামাল। ছোট্ট সোনামণিরা, আমি এবার কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করছি, তোমরা এবং তোমাদের আঙুল লাইনের নিচে নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, শুরু করছি তাহলে। মোদের বাংলা ভাষা, সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামর কুমোর জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা, সব মানুষের মিটাক আশা। দেখো কি হৃদয়স্পর্শী একটা কবিতা, তাই না? খুব ভালো লাগলো। আমি আরেকবার পড়ছি, ঠিক আছে? মোদের দেশের সরল মানুষ, কামার কুমোর জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে,
তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। ছোট্ট সোনামণিরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো। আমরা কবিতাটি পড়ে অনেক কিছু উপলব্ধি করতে পারি, তাই না? আমরা এখন এই যে বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা সম্পর্কে এই কবিতাটি, আমরা এখন এই কবিতাটির মূল ভাব পড়ব। ঠিক আছে? দেখো, তোমাদের বইয়ের 54 পৃষ্ঠায় কবিতার মূল ভাব দেওয়া আছে। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, ঠাকুরমা, ঠাকুরদা সকলেই বাংলায় কথা বলে। দেশের সব মানুষই বাংলায় কথা বলে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল। তখন তাদের উপর পুলিশ গুলি চালায়। গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যান। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের ইচ্ছা, আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করাই ভালো। ভাষার দাবিতে 1952 সালে যখন আন্দোলন হয়েছিল, মিছিল হয়েছিল রাজপথে, তখন পুলিশ কি করেছিল জানো? সেই ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল। গুলিতে অনেক তাজা প্রাণ চলে গেল, শহীদ হলো। আর তাদের দাবিতেই কি হলো? রাষ্ট্রভাষা বাংলা হলো। বাংলাদেশে, সারা বিশ্বে বাঙালি একমাত্র বীরের জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। আর এ কারণেই আমরা এখন দেখো, যে কোনো কথা, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা, যে কোনো কথা আমরা কি অবলীলায় বাংলায় বলতে পারছি, তাই না? ছোট্ট সোনামণিরা, আমাদের এই সুন্দর কবিতাটি যিনি লিখেছেন তিনি সুফিয়া কামাল। দেখো কি সুন্দরভাবে তিনি মনের ভাব প্রকাশ করে গেছেন, তাই না? আচ্ছা, চলো আমরা সেই কবি সম্পর্কে একটু জেনে নেই, সুফিয়া কামাল সম্পর্কে। সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। কি বললাম আমি? 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সমাজসেবী ছিলেন। অর্থাৎ কবিতাও লিখেছেন এবং সেই সাথে সমাজের উন্নয়নে, নারী শিক্ষার ব্যাপারে তিনি অনেক আন্দোলনও করেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সাঝের মায়া, মায়া কানন, ইতল বিতল, স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য। 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 20 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরকম বাংলা ভাষা নিয়ে অনেক কবি, লেখক, সাহিত্যিক অনেক সুন্দর সুন্দর রচনা, কবিতা, প্রবন্ধ লিখে গেছেন। অবশ্যই বাংলায় লিখে গেছেন, তাদের মনের ভাব প্রকাশ করে গেছেন। ছোট্ট সোনামণিরা, তাহলে তোমরা এবার একটু খাতা কলম নিয়ে নাও। আমি এখন এই কবিতার কিছু শব্দের অর্থ তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, দেখো, কামার, প্রথম শব্দটি হচ্ছে কামার। কামার শব্দের অর্থ হচ্ছে লোহা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস যিনি তৈরি করেন তিনি হচ্ছেন কামার। দা, বটি, কুড়াল, এসব যিনি তৈরি করেন তিনি হচ্ছেন কামার। ঠিক আছে? লেখো, যারা, খাতায় লিখে নাও তোমরা, যারা লোহা দিয়ে
জিনিসপত্র তৈরি করেন। তৈরি করেন। সোনামণিরা লিখে নিয়েছো নিশ্চয়ই, এবং শব্দের অর্থটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে নিশ্চয়ই, যে কামার, কামার অর্থ হচ্ছে যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন। আচ্ছা, এরপরে হচ্ছে কুমার। এর পরের শব্দটি হচ্ছে কুমার। কুমার অর্থ কুমোর, মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করেন, মাটির হাড়ি, পাতিল, সরা, হ্যাঁ, ছোট্ট ছোট্ট খেলনা, এগুলো যারা তৈরি করেন তারা হচ্ছে কুমার। ঠিক আছে, মাটি দিয়ে, দেখো, মাটি দিয়ে, মাটি দিয়ে হাড়ি, সরা যারা ইত্যাদি যারা তৈরি করেন, ইত্যাদি যারা তৈরি করেন। ঠিক আছে, তাহলে আমরা দুটো শব্দের অর্থ জানলাম। এক হচ্ছে কামার, যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন, এবং কুমার, মাটি দিয়ে হাড়ি, সরা ইত্যাদি যারা তৈরি করেন। লিখে ফেলেছো নিশ্চয়ই, এবং শব্দের অর্থ দুটো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে আশা করি। এরপরে আছে, পরের শব্দ হচ্ছে, দেখো, সহ্য করা। সহ্য করা, সহ্য করা, সহ্য করা হচ্ছে কোনো কিছু সওয়া, সওয়া, সহ্য করা হচ্ছে বা মেনে নেওয়া, কোনো কিছু মেনে নেওয়া, সহ্য করা হচ্ছে সওয়া। সহ্য করা সওয়া। এর পরের শব্দ জ্ঞানী। এর পরের শব্দ জ্ঞানী। জ্ঞানী যার অনেক জ্ঞান আছে, বা জ্ঞানবান লোক, যার অনেক জ্ঞান আছে, যার অনেক জ্ঞান আছে। যার জ্ঞান আছে তিনি জ্ঞানী। ঠিক আছে, লিখে নিয়েছো। এবার আসো মনীষী। মনীষী, মনীষী, মনীষী শিক্ষিত, জ্ঞানীগুণী, বিখ্যাত মানুষদের আমরা মনীষী বলি। শিক্ষিত, জ্ঞানীগুণী মানুষ। মনীষী অর্থ আমরা বলবো শিক্ষিত, জ্ঞানীগুণী মানুষ। শিক্ষিত, জ্ঞানী, গুণী মানুষ। সোনামণিরা লিখে নিয়েছো নিশ্চয়ই, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলছি। প্রথম শব্দ ছিল আমার কামার। কামার কি? যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন। এর পরের শব্দ ছিল কুমোর। কুমোর, কুমার অর্থ যারা মাটি দিয়ে হাড়ি, সরা ইত্যাদি তৈরি করেন। পরের শব্দ ছিল সহ্য করা, সওয়া বা মেনে নেওয়া। এর পরের শব্দ জ্ঞানী। জ্ঞানী অর্থ বলেছিলাম যার অনেক জ্ঞান আছে, যার অনেক জ্ঞান আছে। এর পরের শব্দ ছিল মনীষী। পরের শব্দ হচ্ছে মনীষী। শিক্ষিত, জ্ঞানীগুণী মানুষ, তাদেরকে আমরা বলবো মনীষী।
তাহলে আমরা 5টা শব্দার্থ শিখলাম। সোনামণিরা, এখন আমরা এই কবিতায় কয়েকটা যুক্তবর্ণ দেখেছিলাম। চলো তাহলে যুক্তবর্ণগুলো আমরা একটু বিশ্লেষণ করি, ভেঙে দেখি এবং যে শব্দটা হয় তা দিয়ে একটু বাক্য তৈরি করি। আচ্ছা, এখানে আমি প্রথম শব্দ পেয়েছিলাম সহ্য। দন্ত স হয় জ ফলা, সহ্য। তার মানে আমার যুক্ত বর্ণটা হচ্ছে হয় জ ফলা। হয় জ ফলা, এটাকে যখন আমি বিশ্লেষণ করব আমি পাচ্ছি হ যোগ জ ফলা। এটাকে বলে জ ফলা, জ ফলা। আচ্ছা, জ ফলা আমার শব্দটা ছিল সহ্য, আমি লিখব সহ্য। শব্দটা দিয়ে আমি একটা বাক্য তৈরি করব। আমরা অনেক বাক্যই তৈরি করতে পারি, তার মধ্যে একটা পছন্দ করে বাক্য নিয়ে নিলাম। তোমরাও তোমাদের পছন্দ মতো বাক্য তৈরি করতে পারো। আচ্ছা, সহ্য দিয়ে আমি বাক্য তৈরি করব। তিনি অনেক কষ্ট সহ্য করেন। অনেক কষ্ট সহ্য করেন, ঠিক আছে। আচ্ছা, এই পরের শব্দ দেখো, পরের বর্ণ দেখো, যুক্ত বর্ণ জ্ঞানী। কি ছিল? জ্ঞানী। আচ্ছা, জ্ঞানীতে আমরা এখানে যে যুক্ত ব্যঞ্জনটি পেলাম তা হলো, যুক্ত বর্ণ পেলাম তা হলো জ যোগ ইউ। জ যোগ ইউ। আচ্ছা, এখন এটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি জ যোগ ইউ। এটা দিয়ে আমি শব্দ দেখলাম জ্ঞানী। কি শব্দ বললাম? জ্ঞানী। জ্ঞানী দিয়ে আমি বললাম তিনি একজন জ্ঞানী লোক। তিনি একজন জ্ঞানী লোক, তাই না? আরেকটি শব্দ আমরা পেলাম কয়ত। কয়ত দেখেই বোঝা যাচ্ছে এখানে ক যোগ ত, তাই না? ক যোগ ত। তাহলে এই কয়ত দিয়ে আমরা কি শব্দ পেলাম? আমরা বলতে পারি রক্ত, মুক্তি, শক্তি, তাই না? এরকম শব্দ। আমি নিলাম রক্ত। রক্ত, দেখো রক্ত দিয়ে আমি যে বাক্যটা লিখবো তা হলো অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দেখি, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ছোট সোনামণিরা, আমি আশা করব যুক্ত বর্ণগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো। তো আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করব। অর্থাৎ আমি তোমাদের যে বিষয়গুলো নিয়েছিলাম পড়ানোর জন্য আজ এ পর্যন্তই। আমি প্রথমে কবিতাটি পড়ালাম, কবিতার মূল ভাব, কবি পরিচিতি এবং তোমাদের 5টি শব্দার্থ পড়ালাম, সাথে কিছু যুক্ত বর্ণ। তোমরা এগুলো একটু বাড়িতে চর্চা করবে।
তাহলে কি হবে জানো, কবিতাটা ভালোভাবে আয়ত্ত হবে, কবিতার মূল ভাব আত্মস্থ করতে পারবা, কবিতাটা হৃদয়ে ধারণ করতে পারবা, ভাষার প্রতি দেশের প্রতি ভালোবাসা জন্মাবে, দেশাত্মবোধ জাগ্রত হবে। আমি এটাই আশা করব। ছোট্ট সোনামণিরা, যে পড়াগুলো আমি পড়ালাম তোমরা এগুলো বাসায় অবশ্যই অনুসরণ করবে, এই শুভকামনাই আমি রাখছি। তো আজ এ পর্যন্তই। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।